শেষ দিনে ডাকসু নির্বাচনের জমজমাট প্রচার, গণরুন্মুক্ত নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে ছাত্রদলের শপথ আয়োজন, ভোটের প্রস্তুতি কর্তৃপক্ষে। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পাবনা ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ, ঢাকা সিলেট মহাসড়কে আটকা যানবাহন, কয়েক জায়গায় অবস্থান কর্মসূচি। আগামী নির্বাচনে জনগণের পক্ষে কাজ করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার, বাহিনীর জন্য এবারের ভোট হবে অগ্নিপরীক্ষা, বললেন আইজিপি। আমরা যদি আমাদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই দায়িত্ব পালন করি, আমরা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। ভোলায় মাদ্রাসা শিক্ষক হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি এখনো, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর। দুপক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে চলছে 144 ধারা। বুদ্ধিজীবী, গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন ওমর আর নেই। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে রাত 10টায়। আগামীকাল থাকছে না কোনো ধরনের প্রচারণা বা জনসংযোগ। আর মঙ্গলবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। সেদিনই হবে গণনা, ঘোষণা করা হবে ফল। শনিবার রাতে এক বিশেষ বিজ্ঞপ্তি দেয় চিফ রিটার্নিং অফিস। সেখানে বলা হয় এবার মোট 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট গ্রহণ হবে। গড়ে একজন ভোটার 10 মিনিট সময় নিলেও বিকেল 4টার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া বিকেল 4টার মধ্যে লাইনে দাঁড়ানো ভোটারদের সবাই ভোট দিতে পারবেন। নির্বাচনের দিন শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য নিয়মিত শিডিউলের বাইরে চলবে অতিরিক্ত বাস। আজ দুপুরে বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভোটার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ও হল সংসদ নির্বাচনে শপথ বাক্য পাঠ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদের প্রার্থীরা। দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু করে আনুষ্ঠানিক শপথ পাঠ অনুষ্ঠান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করার শপথ বাক্য পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেল। একই সাথে রাষ্ট্রের প্রয়োজনে আবারও রাজপথে নামার শপথ বাক্য পাঠ করা হয়। পাশাপাশি গণরুম, গেস্ট রুম সংস্কৃতি ফিরিয়ে না আনা এবং নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নির্মাণের শপথ বাক্য পাঠ করেন। শেষ দিনের প্রচারের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। কলা ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী আলমিন হক অহন, আমরা তার কাছে যাচ্ছি। অহন, কেমন চলছে শেষ দিনের প্রচারণা, আর সেই সাথে শপথ অনুষ্ঠান থেকে কি বার্তা দিয়েছে ছাত্রদল, সেটি সম্পর্কে একটু জানাবেন এবং সার্বিক পরিবেশ একটু জানতে চাই। সার্বিক পরিবেশ বেশ টানটান, বিশেষ করে আজই তো শেষ দিন, যে কারণেই যেসব প্রার্থী আছেন শেষ মুহূর্তে যতটা পারা যায় ভোটারদের কাছাকাছি যাওয়া যায় কিনা, তাদেরকে বোঝানো যায় কিনা কেন তাদেরকে ভোট দিবেন সেই দৃশ্য যদি আমি একটু দেখাই। এখনও কিন্তু শিক্ষার্থী যারা আছেন ক্লাস থেকে বের হচ্ছিলেন, তখনই যারা প্রার্থী আছেন সেই প্রার্থী তাদেরকে তাদের লিফলেট সেগুলো তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন তাদের ব্যালট নম্বর, এবং এভাবেই চলছে এই প্রচারণা। এবং আপনি বলছিলেন যে শপথ বাক্য থেকে সাধারণত সেই ইশতেহারে তারা যেগুলো বলেছিলেন সেই বিষয়গুলো নতুন করে তুলে ধরেছেন। নতুন ক্যাম্পাস, একেবারেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে এবং সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করার জন্যই এই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন এবং নিজেরাও সেই শপথ নিয়েছেন এবং
বলেছেন এই শপথের অংশীদার সবাই, বিশেষ করে যারা ভোটার রয়েছেন, ভোটাররা যেন নিজ নিজ পছন্দের প্রার্থীকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সেই বিষয়টি তাদেরকে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে এবং অন্যান্য প্রার্থীও যারা আছেন তারাও বিভিন্ন সময় নানান জায়গায় তাদের বিষয়গুলো জানান দিচ্ছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও একটি মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে, কিভাবে তারা ভোট দেবেন যেন কোনো ভুল না হয় সেই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি, বুথের 8টি যে ভোট কেন্দ্র আছে সেইখানে বুথের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। 810টি বুথের সংখ্যা 810টি বাড়িয়ে করা হয়েছে, যে কারণেই আমরা ধারণা করছি প্রতিটি শিক্ষার্থী যদি 6 থেকে 7 মিনিটের মধ্যেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন তাহলে দুপুর 2:30-3টার মধ্যেই ভোট শেষ হয়ে যাওয়ার কথা। এমনকি প্রতি শিক্ষার্থী যদি 10 মিনিটও ভোটে সময় নেন তারপরেও বিকাল 4টার মধ্যে ভোটাধিকার প্রয়োগ শেষ হবে, তারপরে হবে গণনা এবং সেদিনের অপেক্ষায় আছেন, মুখর হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদ জাকসুতে চলছে 10ম দিনের মতো প্রচারণা। সকাল থেকেই শুরু হয় প্রার্থীদের গণসংযোগ। ভিপি, জিএস, এজিএস সহ সকল প্রার্থীরাই যাচ্ছেন ভোটারদের কাছে, নানা প্রতিশ্রুতি দিয়ে করছেন মন জয়ের চেষ্টা। নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানের আশ্বাসও দিচ্ছেন। অবাধ ও নির্বিঘ্ন নির্বাচনের জন্য ক্যাম্পাস এলাকায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এদিকে গতকাল সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল নিয়েও আলোচনা সমালোচনা চলছে। কমিশনের দেয়া তফসিল অনুযায়ী 9 তারিখ রাত 12টার পর প্রচারণার সময় শেষ হবে। নির্বাচন হবে আগামী 11 সেপ্টেম্বর। নির্বাচনে সংসদীয় এলাকা পুনর্নির্ধারণের দাবিতে কয়েক জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করা হয়। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অবরোধকারীরা জানান, সদর ও বিজয়নগর নিয়ে গঠিত ছিল ব্রাহ্মণবাড়িয়া 3 আসন। তবে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয়রা। এদিকে পাবনা 1 আসনের সীমানা পুনর্বহালের দাবিতেও হয়েছে অবরোধ। সকালে ঢাকা পাবনা মহাসড়কের বেড়া এলাকায় সিএনবি মোড়ে অবস্থান নেয় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বেড়া উপজেলাকে পাবনা 1 আসনের সাথেই সংযুক্তির দাবি জানান। অন্যদিকে কুমিল্লা 2 আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মেঘনা হোমনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটি। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর এলাকায় অবস্থান নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। আধ ঘণ্টা পর পুলিশ তাদের সরিয়ে দেয়। এছাড়া বিক্ষোভ হয়েছে ফরিদপুরের ভাঙাতেও। এখনও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মিশু। মহাসড়কের যান চলাচলের খবর জানতে চাই। এই চান্দুরা এলাকায় কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু সড়ক অবরুদ্ধ রাখে, যার ফলশ্রুতি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু প্রায় 30 কিলোমিটার যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু প্রায় 30 কিলোমিটার যান চলাচল বিঘ্নিত হয়ে যান সৃষ্টি হয়। যার ফলে কিন্তু বাস এবং পণ্যবাহী বিভিন্ন ট্রাকে এই ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমি এই এলাকাবাসী যারা তাদের সাথে আমি কথা বলেছি, তারা বললেন যে এই ব্রাহ্মণবাড়িয়া 3 আসন, এই যে বুদুন্তি এবং চান্দুরা 2টি যে ইউনিয়ন, এই 2টি ইউনিয়ন প্রায় 62,000 ভোট রয়েছে। সে 62,000 ভোটার তাদেরকে সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সরাইল এবং আশুগঞ্জে সংযুক্তি করেছে। সেটা কেটে পুনরায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের সাথে সংযুক্তি করার দাবিটি কিন্তু দফায় দফায় পূর্ব হয়েছে, আজকে হচ্ছে এবং আজকে দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই সড়ক অবরোধ ছাড়ছেন না বলে আমাকে জানিয়েছেন সর্বদলীয় ঐক্য পরিষদের আহ্বায়ক ইমাম হোসেন। ইমাম হোসেনের কাছে একটু জানতে চাইব, আপনাদের দাবি কি? যদি না মানে তাহলে আপনারা কি এই সড়ক অবরোধ ছাড়বেন না? না, আমাদের দাবি যৌক্তিক দাবি। আমাদের এই 60-62,000 ভোটারের 2টা ইউনিয়ন, এটা আমাদের
এটা আমাদের বিজয়নগর থেকে কেটে সরাইলের সাথে সংযুক্ত করেছে। সরাইলের সাথে আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনো যোগাযোগ নাই, তাদের বিচ্ছিন্ন। উনি যেমনটা জানিয়েছেন যে তারা যতক্ষণ পর্যন্ত না তাদের যে দুটি ইউনিয়ন যেটা আশুগঞ্জ এবং সরাইলের সাথে সংযুক্ত করেছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ অব্যাহত রাখবে, যতক্ষণ না পর্যন্ত। মিশু, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 2014, 18 ও 24 সালের নির্বাচনী প্রক্রিয়া ভুলে গিয়ে আগামী নির্বাচনের জন্য পুলিশ সদস্যদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একথা বলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতিবিদদের হয়ে নয়, জনগণের পক্ষে কাজ করার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। তিনি আরও জানান, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি ও পোস্টিং দেয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী বলেন, জুলাই আগস্টের পর পুলিশের চূড়ান্ত পরীক্ষা হবে জাতীয় নির্বাচন। এ সময় পুলিশের আইজি বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। চাপের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিবি। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়, এই জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার। আর আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আমরা যদি আমাদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই দায়িত্ব পালন করি তবে আমরা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। জুলাই অভ্যুত্থানে ফার্মগেটে শহীদ গোলাম নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই তথ্য জানিয়েছে প্রসিকিউশন। পরে এই মামলায় 28 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই দিন ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলায় গ্রেফতার অতিরিক্ত পুলিশ সুপার সচিন মৌলিককে। এছাড়া চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ 15 আসামির বিরুদ্ধে 12 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিনে সাক্ষ্য দেন জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় শহীদ আনাসের মা। এ সময় কান্না জড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। এই মামলায় আজ মোট 4 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 8 জন। ভোলায় মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানী হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনো আটকও হয়নি কেউ। কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্তের পরেই রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম বাপ্তা এলাকায় নিজ বাড়িতে হত্যার শিকার হন নোমানী। স্বজনরা জানান, শুক্রবার সন্তানদের নিয়ে শিক্ষকের স্ত্রী যান বাবার বাড়ি, তাই বাসায় একাই ছিলেন তিনি। রাতে তার চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। ঘরে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান তারা। শিক্ষকতার পাশাপাশি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন তিনি। তিনজন গেছি যখন তখন দিয়ে কাকায় পড়ে রয়েছে নিচে পড়ে রয়েছে। পরে আমরা ধরছি, ধরার পর পাশে আশেপাশে যারা ছিল তারা আইছে পাশের বাড়ির, পরে দূরে মেডিকেল নিয়ে আইছি আমরা। দৃষ্টান্তমূলক বিচার চাই এবং প্রকৃত দোষীদেরকে দ্রুত সময়ের ভিতরে আমরা বের করার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি করছি। দুপক্ষের সংঘর্ষের জেরে হাটহাজারীতে জারি আছে 144 ধারা। বাড়ানো হচ্ছে নিরাপত্তাও। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং প্রশাসন। মাদ্রাসার সামনে দাঁড়িয়ে এক যুবকের অশোভন অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্টের অভিযোগ ঘিরে দেখা দেয় উত্তেজনা। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সূত্রপাত ফেসবুকের একটি ছবি ঘিরে। অভিযোগ ওঠে, হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশোভন অঙ্গভঙ্গি করেছে এক যুবক। পরে সেই ছবি পোস্ট করেছেন তিনি। ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকেই উত্তেজনা। সড়কে নেমে আসে মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চলে বিক্ষোভ, অবরোধ ও গাড়ি ভাঙচুর। এক পর্যায়ে স্থানীয় একটি পক্ষের সাথে সংঘর্ষ হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। সংঘর্ষ চলে বেশ কয়েক ঘন্টা। আহত হয় অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে গ্রেফতার করা হয় ফেসবুকে ছবি পোস্ট করা অভিযুক্ত যুবককে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ
ও প্রশাসন। এখন ভাই আমরা আমাদের মাদ্রাসা ছাত্রের পরিচয় দিব, অর্থাৎ নতুন সহযোগ তারা আসছেন, এখন আমরা যদি চলে গেলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যারা উদ্ধার হয়নি আটকা পড়ে আছে, আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছায় দিব। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রোববার বেলা ৩টা পর্যন্ত জারি করা হয় ১৪৪ ধারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন ওমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে 10:05 মারা যান তিনি। আগামীকাল সোমবার 10টায় শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবা মার পাশে শায়িত করা হবে বদরুদ্দিন ওমরকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করা বদরুদ্দিন ওমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক জীবনে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল সংগঠন করে সভাপতির দায়িত্ব নেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছিল অন্তর্বর্তী সরকার। তবে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান তিনি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকের টাঙ্গাইলের বাসায় শনিবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে 2টি গাড়ি। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন শামীম আল মামুন। শামীম, এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, জড়িত কাউকে শনাক্ত করা গেল কিনা সেটিও একটু জানাবেন। লোপা গত রাত 12টা থেকে 12:30টার দিকে 10 থেকে 15 জনের দুর্বৃত্তরা বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে সোনার বাংলা যে টাঙ্গাইল শহরের ভিতরে যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে কিন্তু দুর্বৃত্তরা হামলা চালায় এবং বাইরে থেকে যে প্রায় 10 থেকে 12 জন ইট পাটকেল নিক্ষেপ করে তারা বাড়ির দোতলায় যে গ্লাসগুলো ছিল সেই গ্লাসগুলো ভাঙচুর করে। এবং আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাই যে কাদের সিদ্দিকীর যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ভাঙচুর করা হয়, গ্লাস ভাঙচুর করা হয়। আপনার মাধ্যমে আরেকটি জিনিস দেখায় যে বাম পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে বড় একটি গেট রয়েছে, সেই গেটটি কিন্তু 3 থেকে 4 জন দুর্বৃত্ত টপকিয়ে মই দিয়ে টপকিয়ে তারা কিন্তু এই বাড়ির ভিতরে ঢুকে এবং এখানে কিন্তু তারা ভাঙচুর চালায়। এবং ভাঙচুর চালানোর পর যখন ভিতরে নিচে সিকিউরিটিতে 2 থেকে 3 জন লোক ছিল, তারা যখন ধর বলে ধাওয়া করে তখন কিন্তু সেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কোনো ধরনের মামলা হয়নি, তবে তিনি জরুরি ভিত্তিতে 12টার সময় একটি প্রেস ব্রিফিং করেন এবং প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে বাসাইলে একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান শেষ করে এসে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন এবং তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে একটা অভিযোগ। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।